এই ভিডিওতে আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পরবর্তী অংশ আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, সেই সূত্র থেকে মহাকর্ষীয় ধ্রুবক, তার একক, মাত্রা, মান এগুলো পড়েছি। মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা, অভিকর্ষ বল, অভিকর্ষজ ত্বরণ, তার রাশিমালা এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব যে অভিকর্ষজ ত্বরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণ কখন কখন পরিবর্তিত হয়। আমরা আগের দিন যে রাশিমালা পেয়েছি সেই রাশিমালা থেকে তোমরা বুঝতে পেরেছো যে অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক রাশি নয়। কিরকম পেয়েছিলাম? যে ভূপৃষ্ঠে নয়, যে কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে gm/r²। এখানে জিটা কি? জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এই দুটো রাশি ধ্রুবক হলেও আর কিন্তু ধ্রুবক নয়। তাহলে যেহেতু আর ধ্রুবক নয়, সুতরাং অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু পরিবর্তনশীল। কিসের উপর নির্ভর করবে? কেন্দ্র থেকে দূরত্ব কিভাবে পরিবর্তিত হচ্ছে তার উপর ভিত্তি করে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তনশীল হবে। এবং এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে g is proportional to 1/r²। মানে সোজা কথাই এখান থেকে বলতে পারি যে পৃথিবীর কেন্দ্র থেকে একটা কণা যত দূরে সরে যাবে অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকবে, বা উল্টো ভাবে বলতে পারো যে দূরত্ব যত কমবে অভিকর্ষজ ত্বরণের মান তত বাড়তে থাকবে, এইভাবে বলতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা করেছিলাম যে ভূপৃষ্ঠ, মানে এটা যদি আমার পৃথিবী হয়, আমি ধরে নিলাম পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r। একটা বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R প্লাস h, তাই না? তাহলে সেক্ষেত্রে g এর মান হয়ে যাচ্ছে g ইকুয়াল টু gm/r প্লাস h হোল স্কয়ার। আবার যদি আমি ভূপৃষ্ঠে বের করি, এটা gh লিখলাম, ভূপৃষ্ঠে যদি বের করি তাহলে এটা হয়ে যায় gm/r², যেহেতু h ইকুয়াল টু সেক্ষেত্রে আছে। তো আমরা আগে প্রথমে কি করব, g এর মানটা কিভাবে পরিবর্তিত হয়, কতটা পরিবর্তিত হয় সেটা প্রথমে তো আলোচনা করব। এবং আলোচনাটা হবে প্রথমে উচ্চতার উপর ভিত্তিতে। তাহলে উচ্চতার সহিত পরিবর্তন, উচ্চতার সহিত g এর পরিবর্তন, চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিউ টু চেঞ্জ ইন হাইট ফ্রম দ্য আর্থ সারফেস। আচ্ছা দেখেন, আমি দেখতে চাইছি যে ভূপৃষ্ঠে আমার মান কিন্তু ধ্রুবক gm/r², g ধ্রুবক, m ধ্রুবক, r ধ্রুবক। এবার ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবো আমার এখানে r এর জায়গায় r প্লাস h চলে আসবে। তার মানে আমি বুঝতে পারছি হরটা আমার বেড়ে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে g এর মান কমে যাবে। আমি দেখতে চাইছি কতটা কমবে, সেই নিয়ে প্রথমত আলোচনা করতে চাইছি। তো একটা জিনিস পরিষ্কার, যত উপরে উঠবো মান আমার কমবে, তাই তো? বেশ, তো আমি এভাবে দেখাতে পারি যে আমরা জানি ভূপৃষ্ঠে অন দ্য সারফেস অফ দ্য আর্থ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ গিভেন বাই gm/r²। আর যখন আমি h উচ্চতায় উঠে যাব আমি লিখলাম g⁻h, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ গিভেন বাই gm/r প্লাস h হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি দেখতে চাইছি পরিবর্তন, তাহলে আমি এক কাজ করছি, 2 কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমার পড়ে থাকছে gm/g, দিস ইজ ইকুয়াল টু r² বাই r প্লাস h হোল স্কয়ার। ভাগ করে দিলাম, gm কেটে গেল, তাহলে পড়ে থাকছে r² বাই r প্লাস h হোল স্কয়ার। আচ্ছা, এটাকে দেখো আমি সাজিয়ে লিখতে পারি, এটাকে লিখতে পারি r²। আচ্ছা, মনে রাখবে যদি তোমার অঙ্ক নিউমেরিক্যালস থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফর নিউমেরিক্যালস, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। পাশে লিখে দিলাম n, মানে এই সম্পর্কিত যা কিছু নিউমেরিক্যালস হবে সব কিছু এই ফর্মুলার উপর ভিত্তি করে। রাশিগুলো আশা করছি বোঝা যাচ্ছে। এটা এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এটা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ,
এটা পৃথিবীর ব্যাসার্ধ, আর স্মল এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই বিন্দুটির উচ্চতা। ঠিক আছে? বেশ, এটাকে আমি একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করছি দেখো, উপরে যেমন আর স্কোয়ার আছে থাক, আচ্ছা নিচের রাশি থেকে দেখো আমি যদি আর কমন নিই তাহলে আমার পড়ে থাকবে 1 প্লাস এইচ বাই আর, গোটাটা স্কোয়ার আছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, আমি জাস্ট কমন নিয়েছি। এখান থেকে আর কমন নিলাম, তাহলে আর ছিল 1 হয়ে গেল, এখানে আর ছিল না, এইচ বাই আর হয়ে গেল। আচ্ছা তাহলে এটাকে আমি লিখতে পারি আর স্কোয়ার, নিচে স্কোয়ারটা তুলে দিচ্ছি মানে ইউজ করছি, তাহলে আর স্কোয়ার হয়ে গেল, আর এটা হয়ে গেল 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। অবভিয়াসলি আর স্কোয়ার আমি কেটে দিতে পারি। আচ্ছা তাহলে কিরকম আসছে, তাহলে লিখে ফেলতে পারি অতএব জি এইচ বাই জি দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস 2। এই যে নিচে স্কোয়ার ছিল আমি উপরে তুলে দিলাম টু দি পাওয়ার মাইনাস 2 সূচকের নিয়ম অনুসারে। ঠিক আছে? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এইচ এর মান কিন্তু আর এর থেকে অনেকটা কম। আর মানে কি, পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ যদি কিছু বলে দেওয়া না থাকে আমরা 6400 কিলোমিটার এরকম ধরে নিই। ঠিক, এবার সব জায়গায় তো ব্যাসার্ধ সমান নয়, তোমরা জানো যে মেরু প্রদেশে কিছুটা চ্যাপ্টা, তাহলে মেরু প্রদেশ বরাবর কিন্তু 6400 হয় না, এটাকে বলা হয় অ্যাভারেজ রেডিয়াস, রাইট? অ্যাভারেজ রেডিয়াস তো 6400 কিলোমিটার। তার তুলনায় স্মল এইচ সাধারণত আমি সাপোজ ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতা ভাবছি, যদিও দেখে মনে হচ্ছে এরকম কারণ ছবিটা পৃথিবীকে তো ছোট করে আঁকেছি, তো এইচ এর মান কিন্তু অ্যাকচুয়ালি আর এর থেকে অনেক অনেক কম। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার যাই বলবে সেটাকে 6400 থেকে অনেক কম আমি ধরে নিতে পারি। এবার যদি এই ফ্যাক্টরটা হয়ে থাকে মানে এইচ যদি লেস দেন আর হয়, তাহলে অবভিয়াসলি এইচ বাই আর ইজ লেস দেন 1। বোঝা যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে একটা সূত্র করেছিলাম মনে করে দেখো, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, যদি এক্স এর মান খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এনএক্স, যদি এক্স এর মান খুব কম হয়। তো এখানে আমরা তো তাই ফর্মে পাচ্ছি, এটা বহুবার হিটে ব্যবহার করেছি, তাহলে ওখান থেকে যদি আমি লিখতে পারি পড়ে থাকে দেখো 1 মাইনাস 2h বাই r, তাহলে আমি লিখতে পারি gh ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস 2h বাই r। যদি তোমাকে ভ্যারিয়েশনটাকে দেখাতে বলে গাণিতিক রাশিমালার সাহায্যে তাহলে এই পর্যন্ত তোমাকে আসতে হবে। আচ্ছা এখানে তুমি লিখে দিতে পারো যে আমি ঊর্ধ্বঘাতের পদগুলোকে উপেক্ষা করেছি, নেগলেক্টিং হায়ার অর্ডার টার্মস। যেহেতু কিছু টার্ম আমি ইগনোর করে এই রাশিমালাটা পেয়েছি, সেই জন্য এই এক্সপ্রেশনটাকে সরাসরি আমরা নিউমেরিক্যালস প্রবলেমের জন্য ইউজ করব না, কারণ এটা কিছু অ্যাপ্রক্সিমেশন আছে। উই হ্যাভ নেগলেক্টেড দ্য হায়ার অর্ডার টার্মস, তাহলে এটা যদি আমরা ব্যবহার করি আমরা এক্স্যাক্ট ভ্যালু পাবো না। সুতরাং আগে থেকেই বলে রাখছি এই ফর্মুলাটা হচ্ছে তোমাকে রিপ্রেজেন্ট করছে দ্য ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ দ্য হাইট ফ্রম দ্য আর্থ সারফেস। ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে জি এর মান কিভাবে পরিবর্তিত হয় সেটা এই রাশিমালা দিচ্ছে, কিন্তু এই রাশিমালাতে আমি ঊর্ধ্বঘাতের পদগুলোকে উপেক্ষা করেছি, উই হ্যাভ নেগলেক্টেড দ্য হায়ার অর্ডার টার্মস, সেই জন্য এটাকে নিউমেরিক্যালসের জন্য ব্যবহার করব। নিউমেরিক্যালসের জন্য কোনটা ব্যবহার করব আগে একটা বক্স করে দেখিয়ে দিয়েছি, ওই পদটা বা ওই রাশিমালাটা আমরা নিউমেরিক্যালসের জন্য ব্যবহার করব। আচ্ছা তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, যে আমার যদি এইচ এর মান বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে এই ভগ্নাংশটা বাড়বে, তাহলে এই ব্র্যাকেটের টার্মটা কমবে, 1 মাইনাস সামথিং যেটা সেটা বেড়ে যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের টার্মটা কমবে, তাহলে ব্র্যাকেটের টার্ম কমা মানে কি, তার মানে আমি বলতে পারি GH will be less than G, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত আমি উপর দিকে উঠবো তত আমার G এর মান কমবে। তুমি এবার কত কমতে থাকবে, তাহলে আমি সেক্ষেত্রে G মাইনাস GH এভাবে বের করে ফেলি, তাহলে এটা পড়ে থাকছে G মাইনাস GH এর জায়গায় মান বসিয়ে দাও 2h বাই r, তাহলে এটা পড়ে থাকছে G, এটা মাইনাস G প্লাস 2h বাই r ইনটু G, তাহলে এটাকে যদি আমি ডেল্টা G বলি তাহলে এটা পড়ে থাকছে 2h বাই r ইনটু G। ডেল্টা G মানে হচ্ছে চেঞ্জ ইন G, অলরেডি নিশ্চয়ই ডেরিভেটিভ ব্যাপারটা করেছো, তাহলে এটার সঙ্গে পরিচিত যে ক্ষুদ্র পরিবর্তন যদি আমি দেখাতে চাই বা পরিবর্তন যদি দেখাতে চাই তাহলে ডেল্টা সাইন, এটাকে ডেল্টা ট্রায়াঙ্গেলের মতো, তাহলে আমি এটাকে ডেল্টা সাইন দিয়ে প্রকাশ করতে পারি, এবং পরিবর্তন কত 2h বাই r ইনটু G।
ঠিক আছে? তাহলে দেখো একটা ক্যালকুলেশন আমার হয়ে গেল। আমি উচ্চতার সঙ্গে জি এর মানের কীরকম পরিবর্তন হয় ম্যাথমেটিক্যালি জিনিসটাকে করে দেখালাম, এবং আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠ থেকে যত আমি উপর দিকে উঠব তত আমার জি এর মান ক্রমাগত কমতে থাকবে। ঠিক আছে, খুব ভালো কনক্লুশন হলো। এবার নেক্সট চলে যাই গভীরতার সঙ্গে, অর্থাৎ আমি যদি পৃথিবীর সারফেস থেকে ধীরে ধীরে গভীরতা এবার ভেতর দিকে যেতে চাই, মাটি খুঁড়তে থাকি সাপোজ, গভীরতা সহিত জি এর মানের পরিবর্তন। যেটা বলছিলাম যে আমি যদি পৃথিবীর গভীরে যেতে থাকি মাটি খুঁড়ে ধীরে ধীরে নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে জি এর মানের কিরূপ পরিবর্তন হবে, এই জিনিসটা তোমাকে আমরা আলোচনা করতে গিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে এই হলো আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী অন দ্য সারফেস। এবার আমি কি করছি, আস্তে 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 ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি মাটি খুঁড়ে নিচের দিকে চলতে থাকলাম। ঠিক আছে, এবার মনে করো নিচের দিকে কোনো একটা বিন্দুতে এসে পৌঁছালাম, সাপোজ এই বিন্দুতে এসে পৌঁছালাম, সাপোজ অন দ্য সারফেস এ বিন্দুতে ছিলাম, আমি এইচ গভীরতায় বা এক্স গভীরতায় বি বিন্দুতে এসে পৌঁছালাম। আমি দেখতে চাইছি বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। ঠিক আছে, স্বাভাবিকভাবে তুমি যদি দেখতে চাও তোমার হয়তো মনে হতে পারে যে কেন্দ্র থেকে দূরত্ব তো কমছে, তাহলে সেক্ষেত্রে জি এর মান বাড়া উচিত, তাই না? কিন্তু এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে যখন আমি গভীরে চলে যাচ্ছি তখন পৃথিবীর ভেতর দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, কোনো একটা বস্তু যদি বাইরে থাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে, আর বস্তুটা যদি ভেতর দিকে চলে যায় তাহলে কিন্তু সেই বলটা তোমার দিতে পারবে না। তার কারণ আমি বলে দিই, যখন বস্তুটা বি বিন্দুতে চলে আসবে, এটা যদি কেন্দ্র হয়, আচ্ছা এটার গভীরতা পৃথিবীর ব্যাসার্ধ 8 ধরে নিলাম, তাহলে এইখান থেকে এই কেন্দ্র পর্যন্ত এই গভীরতাটা কত হবে? এই গভীরতাটা হবে আর মাইনাস এক্স। দেখো বোঝা গেছে? এবার যেটা বলছি টোটালটা আর, এটা এক্স, তাহলে এটা আর মাইনাস এক্স। এবার যেটা বলছিলাম যে বস্তুটাকে আমি প্রথমে এ বিন্দুতে নিয়ে এলাম, পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছিল বি বিন্দুতে যখন আসবে একই বল দ্বারা কিন্তু সে আকর্ষণ করতে পারবে না। কেন? সে ভেতরে ঢুকে গেছে। এবার ভেতরে ঢুকে যাওয়ার জন্য কি হচ্ছে, সমগ্র পৃথিবী কিন্তু ওকে কেন্দ্র বরাবর টানতে পারছে না। কেন্দ্র বরাবর কতটা টানছে, এই আমি একটা সেট করে দিচ্ছি, দেখো এরকম আমি সেট করে দিলাম। যতটা সেট করে দিয়েছি, চিহ্নিত করেছি, সেই চিহ্নিত করা যতটা পৃথিবী আছে সেইটুকু পৃথিবী ওই বি বস্তুটাকে বা বি বিন্দুর বস্তুটাকে কেন্দ্রের দিকে টানবে। তুমি বলবে কেন, বাইরেরগুলো কেন পারবে না? তুমি যদি এই অংশটা ভাবো, সে তো নিজের দিকে আকর্ষণ করবে, তাহলে বাইরের দিকে হয়ে যাচ্ছে। মহাকর্ষ বল আমি ধরে নিচ্ছি কেন্দ্রের দিকে, তাই না? টুয়ার্ড সেন্টার, অভিকর্ষ বল সরি, অভিকর্ষ বল টুয়ার্ড সেন্টার। তাহলে যখন বস্তুটা বি বিন্দুতে থাকবে শুধুমাত্র এইটুকু পৃথিবী বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানতে পারবে। ঠিক আছে, বস্তুটা বাইরে থাকলে সমগ্র পৃথিবী বস্তুটাকে কেন্দ্রের দিকে টানবে, কিন্তু যদি ভেতরে চলে যায়, যে বিন্দুতে চলে এসছে, পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবীর কেন্দ্রকে সেন্টার ধরে যদি আমি এরকম একটা সার্কেল আঁকতে পারি বা স্ফিয়ার আঁকতে পারি, যতটুকু স্ফিয়ার পাবো সেইটুকু স্ফিয়ারের পৃথিবী ওই বস্তুটাকে কেন্দ্র বরাবর টানবে। সুতরাং আমরা যেটা ভাবছিলাম যে গভীরে গেলে কেন্দ্র থেকে দূরত্ব কমছে, সুতরাং জি বেড়ে যাবে, সেরকম হবার কোনো কারণ নেই, কারণ সেক্ষেত্রে সমগ্র পৃথিবী বস্তুটাকে আকর্ষণ করছে না। তাহলে আমি কিভাবে করব? দেখো ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত? জি এম বাই আর স্কয়ার। আচ্ছা এই ক্যালকুলেশনটা করেছি, যদিও আরেকবার করে দিচ্ছি। এমটাকে আমি লিখতে পারি আয়তন ইনটু ঘনত্ব। আচ্ছা পৃথিবীকে যদি একটা স্ফিয়ার ধরা হয় তাহলে পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব ইনটু রো, তাহলে পড়ে থাকে 4/3 পাই জি আর রো। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান হয়ে গেল 4/3 পাই জি আর রো। তাহলে যখন আমি এক্স গভীরতায় যাব, এখানে আমি কি করলাম, এমটাকে এলিমিনেট করে দিলাম। কেন এমটাকে এলিমিনেট করলাম? যে প্রথম ক্ষেত্রে যখন এ বিন্দুতে বস্তু আছে সমগ্র পৃথিবী টানছে, তাহলে এমটা এফেক্টিভ মাস। কিন্তু যখন আমি ভিতরে চলে গেলাম তখন কিন্তু সমগ্র পৃথিবী বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষণ করছে না। আ পার্ট অফ দ্য আর্থ ইজ অ্যাট্রাক্টিং দ্য বডি টুয়ার্ডস ইটস সেন্টার।
তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমার এই ভরটা গ্রহণ করা উচিত, সমগ্র ভর দিয়ে তো টানছে না, এইটুকু ভর দিয়ে টানছে। তাহলে আমার এম এর মানটা এখানে ভ্যারিয়েবল, সেই জন্য আমি এমটাকে রিপ্লেস করে দিই। দেখো এখানে যেটা ভ্যারিয়েবল আছে আর মানে দূরত্ব, তাহলে দূরত্বের সঙ্গে ভ্যারিয়েশন আমি করে নিতে পারবো। তাহলে যখন আমার এক্স গভীরতায় যাবে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে এটা হয়ে যাবে 4/3 পাই জি। আর এর জায়গায় কি লিখবো, এটা এ বিন্দুতে যখন ছিল আর, তাহলে বি বিন্দুতে আর মাইনাস এক্স ইনটু রো। রো হচ্ছে পৃথিবীর গড় দৈর্ঘ্য। তাহলে এখন যদি আমি জি এক্স বাই জি করি, দেখো সব কেটে যাবে, তোমার পড়ে থাকছে আর মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। তুমি বলতে পারো জি এক্স ইকুয়াল টু পড়ে থাকবে, যেটা কি করতে পারি 1 মাইনাস এক্স বাই আর। ওই একই রকম ভ্যারিয়েশন আনার জন্য যে উচ্চতার সঙ্গে যে ভ্যারিয়েশনটা ছিল, আমি এখানেও একই রকমের ভ্যারিয়েশন আনতে চাইছি। তো এখানে কিন্তু কোনো টার্ম আমি ইগনোর করিনি, তাহলে নিউমেরিক্যালস যখন আসবে তখন আমি এই ফর্মুলা দিয়ে সরাসরি নিউমেরিক্যালস করতে পারবো। তো এটা দিয়ে অঙ্ক দেয়। আচ্ছা তাহলে আমি এখানে কি পেলাম, তুমি ভালো করে খেয়াল করে দেখো, x যত বাড়বে এই ভগ্নাংশটা বাড়বে, তার মানে ব্র্যাকেটের টার্মটা কমবে, তার মানে কি gx এর মান কমবে। তাহলে ভূপৃষ্ঠের ভেতর দিকেও যদি যায় তাহলে সেক্ষেত্রে g এর মান ধীরে ধীরে কমতে থাকে। অবশ্যই একই রেটে নয়, মানে উচ্চতার দিকে যখন যাচ্ছিলাম তখন যে রেটে কমছিল, গভীরতার দিকে যখন যাচ্ছি তখন একই রেটে কমছে না। মনে করে দেখো ওখানে ছিল 2h/r, এখানে শুধু x/r, তাহলে উপর দিকে দ্বিগুণ রেটে কমবে, এখানে তোমার সমানুপাতিক হবে। এবং সেখানে আমি দেখাতে পারি, তাহলে যেহেতু জিটা বড়, তাহলে g মাইনাস gx ইকুয়াল টু করে থাকছে g মাইনাস g ইনটু 1 মাইনাস x/r। তাহলে এটা করে থাকছে g মাইনাস g প্লাস gx/r। সিম্পল ক্যালকুলেশন, তাহলে ডেল্টা g ইকুয়াল টু করে থাকছে gx/r। তাহলে কতটা পরিবর্তন হবে সেটাও আমি পেয়ে গেলাম। তাহলে মূল ব্যাপার হলো আমি যেটা জানতে পারলাম, দেখো এটা যদি পৃথিবীর সারফেস হয়, এটা সারফেস, সারফেসে জি এর মান হচ্ছে gm/r², রাইট? যত উপর দিকে উঠবো মান কমতে থাকবে, যত আমি ভিতর দিকে যাব তাতেও আমার মান কমতে থাকবে। তার মানে আমি কি বলতে পারি, দ্য ভ্যালু অফ জি ইজ ম্যাক্সিমাম অন দ্য সারফেস অফ দ্য আর্থ। ভূপৃষ্ঠে জি এর মান সর্বাধিক, উপরে গেলেও কমবে নিচে গেলেও কমবে। তুমি মনে রাখবে নিচের দিকে যে রেটে কমবে উপর দিকে গেলে কিন্তু তার থেকে বেশি রেটে কমবে, কারণ ভ্যারিয়েশনে ওখানে 1 মাইনাস 2h/r ছিল, এখানে যদি h ভাবে 1 মাইনাস h/r ছিল। ঠিক আছে, একটা প্রশ্ন আছে যে পৃথিবীর কেন্দ্রে কত মান, তাহলে এখানে ভ্যারিয়েশন আছে, পৃথিবীর কেন্দ্রে যখন আমি পৌঁছে যাব মানে এই বিন্দুটায়, তখন x এর মান কত হবে, x এর মান যত ভেতরে যাচ্ছে x এর মান বাড়ছে, বাড়তে বাড়তে যখন কেন্দ্রে পৌঁছাবো x সমান কি হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যখন আমি পৃথিবীর কেন্দ্রে গিয়ে পৌঁছাবো, at the center of the earth, at the center of the earth আমি লিখতে পারি x সমান r রেডিয়াস। তাহলে সেক্ষেত্রে দেখো gx ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস r/r ইনটু g, that is equal to 0। তার মানে at the center of the earth the magnitude of acceleration due to gravity is 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। দেখো দুটো আলোচনা করলাম, একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে জি এর মান কেমন পরিবর্তিত হয়, আরেকটা আমি পেলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি গভীরতার সঙ্গে ভেতরে ঢুকতে পারি, মানে মাটি খুঁড়ে নিচের দিকে, তাহলেও জি এর মান কমতে থাকবে এবং ভূপৃষ্ঠে জি এর মান ম্যাক্সিমাম। আচ্ছা এই দুটো যে ক্যালকুলেশন করলাম, ভ্যারিয়েশন দেখলাম, সেটাকে যদি আমি একটা গ্রাফিক্যালি প্লট করতে চাই তাহলে কেমন হবে জিনিসটা ভালো করে দেখে নেবে। এই বরাবর প্লট করলাম ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, ডিসটেন্স ফ্রম সেন্টার, আমি সেন্টার লিখে রাখলাম, সেন্টার মানে সেন্টার অফ আর্থ, আর এদিকে হচ্ছে জি, কেন্দ্র থেকে দূরত্ব, আর এদিকে আমার জি এর পরিবর্তন। আচ্ছা পৃথিবীটা তুমি মনে রাখবে, মনে করো আর ব্যাসার্ধে, তাহলে আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তুমি ভাবতে পারো পৃথিবীটা এরকম আছে, রাইট? পৃথিবীটা এরকম আছে, পৃথিবীটা ছবিতে দেখাবার দরকার নেই, যখন গ্রাফিক্যালি জিনিসটাকে জানতে চাইবে তোমার পৃথিবীটাকে দেখাবার দরকার নেই। আচ্ছা এই দিকটা কি, আমি এখানে 8টাকে একটা দাগ দিয়ে করে নিচ্ছি, এই মনে করো 8, তাহলে এই দিকটা হচ্ছে পৃথিবীর ভিতরে আর এই দিকটা হচ্ছে পৃথিবীর বাইরে।
রাইট? গ্রাফ ভালো করে বুঝতে হবে। এই পর্যন্ত হচ্ছে পৃথিবী, তাহলে এই দিকে যত আসবো পৃথিবীর ভেতর দিকে যাবে, ওই দিকে যত যাবো পৃথিবী থেকে উচ্চতার দিকে যাবে। রাইট? আচ্ছা, ভেতর দিকে কেমন ছিল? ভেতর দিকে ছিল ভ্যারিয়েশন কেমন ছিল? সরল রৈখিক। সরল রৈখিক হবে না? ওই যে প্রপোর্শনাল টু এক্স দেখালাম। তাহলে সেক্ষেত্রে, আচ্ছা এটা তোমাকে বোঝাবার জন্য, এটা কিন্তু পরীক্ষার জন্য নয়। তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অভ্যন্তরে জি এর মানটা এইভাবে পরিবর্তিত হবে, স্ট্রেট লাইন, যেহেতু প্রপোর্শনাল টু এক্স। আর বাইরের দিকে যখন যাবে তখন সেক্ষেত্রে কেমন হবে? তখন সেক্ষেত্রেও জি এর মানটা মোটামুটি স্ট্রেট লাইন বোঝাচ্ছে, কিন্তু দ্বিগুণ হারে। সেটা বোঝাবার জন্য একটু বাঁকবে। এটা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে, বা বলতে পারো উচ্চতার সঙ্গে, আর এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে, ইনসাইড দ্য আর্থ। দেখো প্রথমে তুমি এভাবে ভাবতে পারো, আমরা ক্যালকুলেশন এখান থেকে শুরু করি। এটা হচ্ছে ভূপৃষ্ঠে। দেখো ভূপৃষ্ঠে জি এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে আমি এখান থেকে যদি বলি তাহলে এইখানে জি এর মানটা হচ্ছে ওই জি এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম জি এর মান। এবার ভেতর দিকে ঢুকছি, ভেতর দিকে ঢুকলে কি হবে? জি এর মান সমানুপাতিক হারে কমছে। দেখো এখান থেকে সমানুপাতিক হারে কমে জিরো হয়ে যাচ্ছে কেন্দ্রে। এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে দেখো দূরত্ব জিরো হয়ে যাচ্ছে, তার মানে কেন্দ্র, দেখো জি এর মানও জিরো। এবং যত উচ্চতার সঙ্গে যাচ্ছি আস্তে আস্তে কমছে, কিন্তু দ্বিগুণ হারে কমছে বলে এটা একটু হলেও বেঁকে যাবে। ঠিক আছে? এই হচ্ছে তোমার ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য সেন্টার। তাহলে দুটো ভ্যারিয়েশন আমি করে ফেললাম, উচ্চতার সঙ্গে আর গভীরতার সঙ্গে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রেও কিন্তু জি এর মান পরিবর্তিত হয়, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, diurnal motion of the earth। আহ্নিক গতি ইংলিশে বলা হয় diurnal motion of the earth। মানে পৃথিবী ঘুরছে, সোজা কথায় পৃথিবী যে ঘুরছে তার জন্য কিন্তু জি এর মান পরিবর্তিত হবে। কোন গতিটা বলছে? আহ্নিক গতি, বার্ষিক গতির কথা বলেনি। আশা করছি মনে আছে। আহ্নিক গতি মানে পৃথিবীর নিজ অক্ষ সাপেক্ষে যেটা আবর্তন, সেটাকে বলা হয় আহ্নিক গতি। রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, সেটা হচ্ছে ডায়রোনাল মোশন। আর যেটা বার্ষিক গতি সেটা হচ্ছে সূর্যের চারপাশে একবার সম্পূর্ণ যেটা আবর্তন, যেটা 365 দিন লাগে প্রায়, সেটা হচ্ছে তোমার বার্ষিক গতি। আর এটা হচ্ছে তোমার 24 ঘন্টার যেটা বলছে সেই গতি। তাহলে যদি আহ্নিক গতির জন্য জি এর মান আমি ভ্যারিয়েশন দেখতে চাইছি, তো কতটা ভ্যারিয়েশন হবে, কোন ফ্যাক্টরটা এখানে গুরুত্বপূর্ণ, সেইগুলো আলোচনা করা যায়। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে উত্তর দক্ষিণ। আচ্ছা, আমি ধরে নিলাম পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘুরছে, বৃত্তাকার বস্তু ওমেগা কৌণিক বেগে ঘুরছে। আচ্ছা, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এটা মোটামুটি ভাবতে পারো নিরক্ষরেখা। আমি ধরে নিলাম একটা বস্তু কণা পি বিন্দুতে রাখা আছে। আমি ধরে নিলাম থিটা অক্ষাংশে, এটা অক্ষাংশ বলা হয়তো নিরক্ষরেখা সাপেক্ষে অবস্থান। আমি ধরে নিলাম থিটা কোণ করে, বা বলতে পারো থিটা অক্ষাংশে একটা বস্তু পি বিন্দুতে, পিটা আমি পরে নিচ্ছি, অবস্থান করছে। তাহলে বস্তুটা যদি মানে অন দ্য সারফেস অফ দ্য আর্থ ধরছি, কি কি বল কাজ করবে? একটা ওজন কাজ করবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা পৃথিবী এঁকেছি, ওজনটা কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে আমি বলতে পারি পৃথিবীর কেন্দ্র বরাবর ওজন কাজ করবে। মানে ইন জেনারেল আমরা এইভাবে বুঝতে অভ্যস্ত যে এটা যদি বস্তু হয় আমরা সবসময় ওজনটাকে নিচের দিকে দেখাই, কিন্তু তুমি মনে রাখবে সেক্ষেত্রে আমরা পৃথিবীকে দেখাই না, আমরা ধরে নিচ্ছি পৃথিবী নিচের দিকে আছে। কিন্তু এখানে পৃথিবীটাকে এঁকেছি, তাহলে এমজিটা কিন্তু নিচের দিকে হবে না, এমজিটা কি বলে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। যেহেতু পৃথিবীটাকে এঁকেছি তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ আমাকে দেখাতে হবে। রাইট? এবার পৃথিবীটা কোন অক্ষ সাপেক্ষে ঘুরছে? এইভাবে এনএস। তাহলে এই অক্ষ সাপেক্ষে ঘুরলে এখানে যে বস্তুটা আছে সেটাও এরকম বৃত্তাকার পথ আবর্তন করবে। দেখো বোঝা গেল কিনা? আমি বলতে পারি পৃথিবী যদি ওমেগা কৌণিক বেগে আবর্তন করে তাহলে পৃথিবীর পৃষ্ঠের ওপর যে কোনো বস্তু সেটাও ওমেগা কৌণিক বেগে একটা বৃত্তাকার পথে আবর্তন করবে। কিরকম বৃত্তাকার পথ আমি দেখিয়ে দিয়েছি, দেখো। আশা করছি বোঝা যাচ্ছে যে পৃথিবী যদি ঘোরে তাহলে পৃথিবীর পৃষ্ঠে থাকা কোনো বস্তু পৃথিবীর সঙ্গে
ওই একই কৌণিক বেগে আবদ্ধ হবে। বোঝা গেছে? আমি ধরে নিলাম এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, মানে এই ব্যাসার্ধ, আর পৃথিবীর ব্যাসার্ধ তো ক্যাপিটাল আর, ওটা নিয়ে বলার কিছু নেই। তাহলে যখন বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে আমি এক্সপেক্ট করতে পারি তার উপর একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেই অপকেন্দ্র বলটা দেখিয়ে দিই। তাহলে এর উপর যে অপকেন্দ্র বল কাজ করবে তার মান হয়ে যাচ্ছে m ওমেগা স্কয়ার স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এটা তো পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? ও ঘুরছে এই বৃত্তপথে, সেই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাই না? আচ্ছা, এই m ওমেগা স্কয়ার আর অপকেন্দ্র বলের একটা উপাংশ দেখো এই বরাবর কাজ করছে। কোন উপাংশটা হবে? এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা, তাহলে যে উপাংশটা বাইরের দিকে কাজ করছে সেটা হয়ে যাচ্ছে m ওমেগা স্কয়ার আর cos থিটা, ঠিক আছে? m ওমেগা স্কয়ার আর cos থিটা। তার মানে আমি বুঝতে পারছি এই উপাংশটা কি করছে, ওজনের উল্টো দিকে কাজ করছে। তাহলে যেহেতু ওজনের উল্টো দিকে কাজ করছে তাহলে ওজনটাকে কিছুটা হলেও কমিয়ে দেবে, তাই না? তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্য আমি কি পেলাম, যে কোনো বস্তু যে কোনো অক্ষাংশে থাকুক না কেন তার উপর একটা অপকেন্দ্র বল কাজ করবে, বিকজ ইট ইজ রোটেটিং উইথ দ্য আর্থ অ্যাবাউট দ্য ns অ্যাক্সিস। পৃথিবী ঘুরলে পৃথিবীর সারফেসের উপর থাকা যে কোনো বস্তু ঘুরবে, যেহেতু সেটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, ইট ইজ এক্সপেক্টেড that a centrifugal force will act on the particle. আমি দেখিয়ে দিয়েছি m ওমেগা স্কয়ার আর, আমি দেখলাম সেই m ওমেগা স্কয়ার আর এর একটা উপাংশ যেটা cos উপাংশ হচ্ছে, সেটা বস্তুটার ওজনটাকে ওজনের বিপরীতে কাজ করছে। যেহেতু ওজনের বিপরীতে কাজ করছে তাহলে আমি বলতে পারি বস্তুটার ওজন কিছুটা হলেও কমে যাবে। এবং সেক্ষেত্রে আমি যদি পরিবর্তিত অভিকর্ষীয় ত্বরণ যদি g থিটা বলি, আমি লিখতে পারি mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos থিটা। উভয় পক্ষ থেকে যদি m টা কেটে দিই, দেখো থিটা অক্ষাংশে g এর মান হয়ে যাচ্ছে g মাইনাস ওমেগা স্কয়ার আর cos থিটা। তার মানে কি g এর মান কমবে, থিটার অক্ষাংশ যত বাড়বে g এর মান কমবে। সুতরাং পৃথিবীর ঘূর্ণনের উপরেও g এর একটা প্রভাব আছে, ঠিক আছে? বেশ, এখানে আমি স্মল আর দিয়ে করতে চাইছি না, কারণ অক্ষাংশ পরিবর্তন হলে আরটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে বিন্দুটাকে ভাবতাম তাহলে আর হয়ে যেত এতটা, বেড়ে যেত। তাহলে আর এর মান হচ্ছে একটা পরিবর্তনশীল রাশি, সেই জন্য আমি আরটাকে রিপ্লেস করতে চাইছি। কি দিয়ে? ক্যাপিটাল আর দিয়ে। কিভাবে রিপ্লেস করব? দেখো ওখানে যদি আমি একটা ছবি আঁকি, এখানে পি বিন্দুটা দেখিয়ে দেবে। যদি আমি ছবিটা আঁকি এরকম একটা ছিল, দেখো যেখানে এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর, এটা থিটা হলে এই কোণটা থিটা, ঠিক আছে? এটা হচ্ছে পি বিন্দু, এটা ও বিন্দু, সাপোজ এটা হচ্ছে এম বিন্দু। তাহলে ওপিএন ত্রিভুজটা যদি আলাদা করে আঁকি, দেখো তোমার এরকম ছবি আসছে। দেখো তো এই ছবি থেকে আমি বলতে পারি cos থিটা, cos থিটা মানে ভূমিবাহী অতিভুজ, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি দেখো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর cos থিটা। তাহলে এখানে আমি আরেকটু লিখতে পারি ওমেগা স্কয়ার স্মল আর এর জায়গায় আর cos থিটা ইনটু cos থিটা। তাহলে আমার পড়ে থাকছে g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার। তার মানে পৃথিবীর আবর্তনের জন্য g এর মান পরিবর্তিত হয়। দেখো পৃথিবীর আবর্তনের একটা টার্ম রয়ে গেছে, এটা হচ্ছে r কনস্ট্যান্ট, থিটা কোনো একটা নির্দিষ্ট জায়গার জন্য কনস্ট্যান্ট। তাহলে দুটো ভ্যারিয়েবল থাকলো না, এখানে দুটো ভ্যারিয়েবল ছিল, থিটা একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল। আমার ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, যেহেতু দুটো ভ্যারিয়েবল ছিল আমি একটা কনস্ট্যান্টের টার্ম ঢুকিয়ে দিয়ে আমি একটা ভ্যারিয়েবল রিপ্লেস করে দিই। তাহলে কতটা পরিবর্তন হয় এটা? আমি যদি আরেকটু সাজিয়ে দিতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি g থিটা ইকুয়াল টু g যদি কমন হয় 1 মাইনাস ওমেগা স্কয়ার r বাই g ইনটু cos স্কয়ার থিটা। এটা হয়ে যাচ্ছে g এর মানের পরিবর্তন। আচ্ছা একটু ভালো করে ভাবা যাক, যদি আমি পজিশনটাকে ফিক্স করে দিই মানে কোনো নির্দিষ্ট জায়গার কথা বলি, আমি যদি বলি নিরক্ষ রেখায় কত হবে পরিবর্তন, বা নিরক্ষীয় তলে যদি ভাবি, আমি লিখতে পারি সেখানে থিটা ইকুয়াল টু 0, তাই তো?
যখন আমি নিরক্ষরেখায় পৌঁছে যাব এখানে চলে আসবো তখন থিটা 0, তাহলে থিটা যদি 0 হয় cos 0 মানে 1, তাহলে সেক্ষেত্রে পড়ে থাকবে g থিটা ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। cos থিটাটা চলে গেল। আর যদি তুমি মেরু অঞ্চলে বলো পোলে কি হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা পড়ে থাকছে g ইনটু 1 মাইনাস cos 90 মানে 0, তার মানে দেখো পড়ে থাকছে g থিটা ইকুয়াল টু 0। তার মানে কি মেরু অঞ্চলে কিন্তু অভিকর্ষ ত্বরণের মানের উপর কোনো প্রভাব নেই পৃথিবীর আবর্তনের জন্য। মেরু অঞ্চল মানে এখানটায়, তো পৃথিবীর আবর্তনের জন্য তো ওর পজিশন চেঞ্জ হচ্ছে না, ও তো এখানেই থাকছে, এও এখানে থাকছে। তাহলে মনে রাখবে মেরু অঞ্চলে কিন্তু জি এর মানটা পরিবর্তিত হয় না, নিরক্ষীয় অঞ্চলে পরিবর্তিত হয় এবং সেটা জি এর অ্যাকচুয়াল মানের থেকে অনেকটা কম। তাহলে ম্যাক্সিমাম কোথায়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে জি এর মানটা সব থেকে বেশি, এবং যত আমি আস্তে আস্তে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবো তত কিন্তু জি এর মানটা কমতে থাকবে। তার কারণ কি? যত আমি মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখায় আসবো অক্ষ থেকে দূরত্বটা বাড়তে থাকবে। অক্ষ থেকে দূরত্বটা যেমন মনে করো এখানে হচ্ছে দূরত্বটা 0, স্মল আর 0, এখানে স্মল আর এর একটা মান আছে এই এতটা, এখানে স্মল আর এতটা বেড়ে গেল, এখানে এলে স্মল আর বাড়বে, নিরক্ষরেখায় এলে সব থেকে বেশি হবে। তাহলে যত স্মল আরটা বাড়বে তত তোমার অপকেন্দ্র বলটা বাড়বে, অপকেন্দ্র বল বাড়লে অপকেন্দ্র বলের উপাংশটা বাড়বে। তার মানে কি? বিপরীতমুখী বল যেটা ওজনটার মানটা কমিয়ে দিচ্ছে সেই বলের মানটা বেড়ে যাচ্ছে, তার মানে এফেক্টিভ ওয়েট কমে যাবে, তার মানে জি এর মান। বোঝা গেল? হ্যাঁ, তুমি এখানে একটা ক্যালকুলেশন করতে পারো যে কতটা পরিবর্তন মেরু অঞ্চলের সঙ্গে নিরক্ষরেখায় জি এর মানের পরিবর্তন কত। তাহলে এখান থেকে তুমি করে ফেলতে পারো, এটা মনে করো নিরক্ষরেখা জি ড্যাশ, এটা মনে করো জি ডবল ড্যাশ। জি ডবল ড্যাশটা করো, তাহলে জি থিটা ডবল ড্যাশ মাইনাস জি থিটা ড্যাশ, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা নিরক্ষীয় অঞ্চল। দেখো বলে থাকছে জি মাইনাস জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, এটা বলে থাকছে জি মাইনাস জি প্লাস জি জি কেটে যাচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার আর। তাহলে কতটা পরিবর্তন হচ্ছে? ওমেগা স্কোয়ার ইন্টু আর। এখানে কিন্তু ওমেগার মানটা বসিয়ে দেওয়া যায়। ওমেগা মানে হচ্ছে 2 পাই, একবার রোটেশনের জন্য 2 পাই, আর একবার রোটেট করতে কত সময় লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড। এটাকে তুমি স্কোয়ার করতে পারো। আর এর মান যদি 6,400 কিলোমিটার ধরো, তাহলে আমি তাকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলাম, কিলোমিটার থেকে মিটারে গেল। আচ্ছা মিটারই থাক, 10 টু দি পাওয়ার 3 থাক, অযথা সেন্টিমিটার যাবার দরকার নেই। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে এটার মান আসে ওমেগা স্কোয়ার আর তো 3.38। আচ্ছা আরেকটা সেন্টিমিটারই করে দিলাম, আর মানটা খুব কম, 3.38 সেন্টিমিটার পার সেকেন্ড। জি এর মানটা ঠিক এতটা পরিমাণ কমে যাবে যদি আমি মেরু অঞ্চল থেকে ধীরে ধীরে এই অঞ্চলে চলে আসি। ঠিক আছে? আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে আমি যদি মেরু পৃথিবীর, আচ্ছা এটা পরে আসছি, আমি আগে উচ্চতা এবং গভীরতার জন্য দুটো প্রবলেম করা যায়। মোটামুটি 3টে ভ্যারিয়েশন আমি করলাম। একটা হচ্ছে উচ্চতার জন্য জি এর মান কেমন পরিবর্তন হবে, তারপরে আমরা গভীরতার সঙ্গে জি এর মান কেমন পরিবর্তন হবে, আর ফাইনালি আমি দেখলাম পৃথিবীর আবর্তনের জন্য জি এর মান কেমন পরিবর্তন হবে। তো মোটামুটি আমি একটা আইডিয়া পেয়ে গেছি যে ভূপৃষ্ঠে জি এর মানটা হচ্ছে সর্বোচ্চ, উপর দিকে উঠলে জি এর মান কমতে থাকবে, এমনকি নিচের দিকে নামলেও জি এর মান কমতে থাকবে, তাই তো? আচ্ছা আরেকটা জিনিস পেলাম, পৃথিবীর আবর্তন যদি আমি ধরে নিই তাহলে সেক্ষেত্রেও জি এর মানটা পরিবর্তনশীল হচ্ছে, মেরু অঞ্চলের মান হয়ে যাচ্ছে সর্বাধিক, এবং যত আমি নিরক্ষরেখার দিকে যাচ্ছি তত আমার জি এর মানটা কমতে থাকছে। আচ্ছা এবার আমি কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দিয়েছে, খুব সিম্পল প্রবলেম থাকে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, অর্থাৎ ফাইন্ড দ্য হাইট অ্যাট হুইচ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইল বি রিডিউসড টু 25% অফ ইটস ভ্যালু অন দ্য সারফেস অফ দ্য আর্থ। মানে ব্যাপারটা এরকম বলতে চাইছে যে এটা যদি আমার পৃথিবী হয়, মনে করো পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে জি, তুমি যত উপরে উঠবে জি এর মান করতে থাকবে। বলছে কত উচ্চতায় জি এর মানটা 25% মানে কি g/4, so you will have to find out h at which the acceleration due to gravity will be g/4.
দুভাবে প্রশ্ন দিতে পারে। এক বলতে পারে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, সোজাসুজি হয়ে গেল। অথবা বলতে পারে 25% হবে, 25% অফ জি হবে। দুটোরই মানে কিন্তু জি/4। 25% মানে 25/100, দেখো এটা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি যে ধরে নিলাম নির্ণেয় উচ্চতা h, তাহলে ফর্মুলা কি ছিল, gh/g this is equal to r²/r+h²। এটা হচ্ছে ফর্মুলা, তাই না? এবার কি বলেছে, gh সমান g/4। তাহলে gh সমান যদি g/4 হয় তাহলে gh/g সমান 1/4। তাহলে বোথ সাইড প্রথমে স্কয়ার রুট করে দাও, তাহলে r/r+h equal to half। তাহলে তোমার পড়ে থাকছে h plus r equal to 2r। তাহলে h equal to পড়ে থাকছে সিম্পলি r। অর্থাৎ কোথায় 1/4 হবে, যদি আমি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠতে পারি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 6400 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান জি এর মানে ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। আচ্ছা, সেম প্রশ্ন দিয়েছে যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়, ফাইন্ড দ্য ডেপথ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়্যার দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইল বিকাম 25% ইটস ভ্যালু অন দ্য সারফেস অফ দ্য আর্থ। মানে সেম প্রশ্ন দিয়েছে, আমি যদি ভেতর দিকে ঢুকতে পারি তাহলে কত গভীরতায়, সাপোজ এখানে g/4 হচ্ছে, তোমাকে x এর মান কত সেটা দেখতে হবে। তো কিভাবে করব, x ধরে নেব, আর এটার জন্য ফর্মুলা হচ্ছে gx/g equal to r minus x/r। এটা কত বলেছে, 1/4। তাহলে সেক্ষেত্রে তোমার পড়ে থাকছে 4r minus 4x equal to 1। তাহলে তোমার পড়ে থাকছে 4x equal to 3r। তাহলে তোমার পড়ে থাকছে দেখো x equal to 3/4 into r। দেখো দুটো কিন্তু সেম এলো না, কারণ দুদিকে ভ্যারিয়েশনটা সমান রেটে হয়নি। উচ্চতার দিক থেকে গেলে কি দেখলাম, 6400 কিলোমিটার উচ্চতায়, আর এখানে কি দেখছি 6400 3/4 মানে 75%। মানে 6400 যদি বসিয়ে দাও তাহলে এটা চলে আসছে 4800 কিলোমিটার। মানে গভীরে গেলে 4800 কিলোমিটার গভীরতায় তোমার অভিকর্ষীয় ত্বরণের মান g/4 হবে। আর যদি এই দিকে যাও তাহলে 6400 কিলোমিটার উচ্চতায় যাওয়ার পর তোমার অভিকর্ষীয় ত্বরণের মান g এর মানে 1/4। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দিচ্ছে যে কোনো কারণে বাই সাম রিজন যদি পৃথিবীর আবর্তনটা বন্ধ হয়ে যায়, ইফ ইট ইজ পসিবল টু স্টপ আওয়ার আর্থ, যেটা বাস্তবে সম্ভব নয়। বলছে কোনো কারণে যদি পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায়, তার মানে ওমেগা ইকুয়াল টু 0, তাহলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন কিরূপ পরিবর্তিত হবে। দেখো একদম স্পেশালি বলে দিয়েছে, নিরক্ষরেখা অঞ্চলের কোনো যদি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে কি পরিবর্তন হবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কেমন হয়, তো একটু আগে আমি আলোচনা করেছি, যদি নিরক্ষীয় অঞ্চলে থাকে, আমি জি থিটা বলছি, বস্তুর অভিকর্ষীয় ত্বরণের মান হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার r/g, রাইট? আমরা বলতে পারি g মাইনাস ওমেগা স্কোয়ার, সরাসরি এটাই লিখতে পারি, তুমি এখান থেকেই শুরু করবে। তাহলে ওজন কত হবে, m ইন্টু জি থিটা ইকুয়াল টু m ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তো হ্যাঁ নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে একটা বস্তুর ওজন। আমি নিরক্ষীয় অঞ্চল নিয়ে নিয়েছি, ইকুইটোরিয়াল সারফেস বা ইকুইটোরিয়াল প্লেন, হয়ে গেল। আচ্ছা, এবার বলছে যদি পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায়, তার মানে ওমেগা ইকুয়াল টু 0, তখন ওজন কত হবে, আমি ধরে নিলাম m g থিটা ড্যাশ কত হবে m ইনটু g, কারণ এটা 0 হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, কতটা পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তনের মান হয়ে যাচ্ছে, আমি যদি এটাকে w1 বলি আর এটাকে যদি আমি w2 বলি, কি হচ্ছে চেঞ্জটা কি হচ্ছে, w2টা বড়, তার মানে আমি বলতে পারি পরিবর্তন ইকুয়াল টু w2 মাইনাস w1 কত হবে mg মাইনাস m g মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে mg কেটে যাবে, তোমার পড়ে থাকবে m ওমেগা স্কয়ার আর, এতটা পরিবর্তন হবে। এবার তোমাকে বলেছে শতকরা কত পরিবর্তন হবে, এবার শতকরার হিসাবটা হচ্ছে অন্তিম মান মাইনাস প্রাথমিক মান ডিভাইডেড বাই প্রাথমিক মান ইনটু 100%। এটা হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, যখনই শতকরা পরিবর্তন চাইবে, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু
ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100%। তাই করেছি, মান বসিয়ে দাও। আর এটা পড়ে থাকছে m ওমেগা স্কয়ার আর এটা হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 1, তাহলে m g মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 100%। এটা হয়ে যাচ্ছে শতকরা পরিবর্তন। m যদি কেটে দাও, ওমেগার ভ্যালু ওমেগা ইকুয়াল টু একটু আগে বললাম 2 পয়েন্ট ডিভাইডেড বাই 86400 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগার মান এটা বসাবো, আর আর এর মান যদি কিছু দেওয়া না থাকে 6400 কিলোমিটার, তাকে মিটারে কনভার্ট করে বসাবো বা সেন্টিমিটারে কনভার্ট করে বসাবো। এটা যদি তুমি হিসাব করো এটা আসবে 0.35%। এটা হিসাবটা মনে রাখো, কারণ পরীক্ষার হলে ক্যালকুলেশন করা সম্ভব নয়। তুমি এখন মানটা বসিয়ে কিন্তু দেখাবে, ওমেগার মান বসাবে আর এর মান বসাবে, তারপর ডাইরেক্ট লিখে দেবে 0.35%। তার মানে শতকরা 0.35% বৃদ্ধি পাবে। এটা তো বৃদ্ধি পাচ্ছে দেখছি, এমজি হয়ে যাচ্ছে, তাহলে 0.35%। যদিও বৃদ্ধি বা হ্রাস চাইনি, তোমাকে পরিবর্তন চেয়েছে, আমি দেখতে পেলাম যে বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে বৃদ্ধি পাচ্ছে সেই কথাটা তুমি নোট করে দিতে পারো। ঠিক আছে, বেশ। আরেকটা অঙ্ক করে এই ভিডিওটা শেষ করব। বলছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং একই গভীরতায়, দেখো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আছে। তো বলছে ভূপৃষ্ঠ থেকে আমি একটা এইচ উচ্চতায় গেলাম, অথবা ভূপৃষ্ঠ থেকে আমি এইচ গভীরতায় গেলাম। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলাম, আমার এইচ গভীরতায় গেলাম। সাপোজ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান g1, এইচ গভীরতায় g2। তোমাকে শর্ত দিয়ে দিয়েছে g1 সমান g2। যদি এটা সম্পূর্ণ থিওরিটিক্যাল, বাস্তবে এটা হওয়ার চান্স কম, কারণ দুদিকে ভ্যারিয়েশন সমান নয়। একদিকে ভ্যারিয়েশনে আমার অ্যাপ্রক্সিমেশন আছে, এদিকে ভ্যারিয়েশনে অ্যাপ্রক্সিমেশন নেই। তোমাকে বলেছে এইচ এর মান কত, ম্যাথমেটিক্যালি করে দেখা যাক কত আসছে। যদি আমি এইচ উচ্চতায় চলে যাই, তাহলে g1 এর মান হবে g1 ইনটু কি ছিল, মনে করে দেখো এরকম ছিল g1 বাই g, এটা ইকুয়াল টু ছিল r স্কয়ার বাই r প্লাস h হোল স্কয়ার উচ্চতার জন্য। এটা হচ্ছে এইচ উচ্চতায় যদি চলে যায়, তাহলে g1 এর মান কত হচ্ছে, g1 ইকুয়াল টু g r স্কয়ার বাই r প্লাস h হোল স্কয়ার। আর যদি h গভীরতায় চলে যায়, তাহলে এটার মান হয়ে যাচ্ছে r মাইনাস h বাই r। তাহলে আমার এটা পড়ে থাকছে g2 ইকুয়াল টু g ইনটু r মাইনাস h ডিভাইডেড বাই r। এবার তোমাকে শর্ত কি দিয়েছে, শর্ত দিয়েছে g1 ইকুয়াল টু g2, g1 ইকুয়াল টু g2 বসিয়ে তোমাকে h এর মান বার করতে হবে। তাহলে g1 সমান g2 যদি করি, g কেটে যাচ্ছে, দেখো পড়ে থাকছে r স্কয়ার বাই r প্লাস h হোল স্কয়ার শর্তানুসারে, আর এটা হয়ে যাচ্ছে r মাইনাস h বাই r। তাহলে এটা পড়ে থাকছে r কিউব, আর এদিকে পড়ে থাকছে r প্লাস h হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কয়ারটাকে আমি r প্লাস h r মাইনাস h লিখতে পারি, এটা r মাইনাস h, আর এটা r প্লাস h হোল স্কয়ারকে r প্লাস h ইনটু r প্লাস h। ঠিক আছে, আচ্ছা এরপর আমি উপরে লিখছি, দেখো এইদিকে বাঁ দিকে পড়ে থাকছে r কিউব, ডান দিকে r প্লাস h, গুণ করে দাও a প্লাস b a মাইনাস b, তাহলে r স্কয়ার মাইনাস h স্কয়ার, এটা r কিউব r h স্কয়ার h r স্কয়ার মাইনাস h কিউব। তাহলে উভয় পক্ষ থেকে r কিউব কেটে দাও, h এর টার্ম দরকার, তাহলে h কিউব প্লাস h স্কয়ার r মাইনাস h r স্কয়ার। আমি সবগুলোকে ডান দিক থেকে বাম দিকে নিলাম, একটা করে h কাটা যাবে, তাহলে h স্কয়ার প্লাস h r মাইনাস r স্কয়ার ইকুয়াল টু c। এখান থেকে তোমাকে h এর মান বের করতে হবে, বুঝতেই পারছো এটা শ্রীধরাচার্যের ফর্মুলা লাগবে। h ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c ডিভাইডেড বাই 2। তাহলে এটা পড়ে থাকছে মাইনাস r প্লাস মাইনাস এটা বলে √5 পড়ে থাকবে, √5r ডিভাইডেড বাই 2। আচ্ছা, মাইনাস সাইনটা আমি এখানে নেব না, শুধুমাত্র প্লাস সাইন নেব, কারণ মাইনাস সাইন নিলে h এর মানটা ইটসেলফ নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে প্লাস মানটা যদি নিই, আমার পড়ে থাকছে √5 - 1 ডিভাইডেড বাই 2
তাহলে যদি সম্ভব হয় তাহলে √5 - 1, √5 এর মান কত? 4 করলে 2 আসে। তবে তুমি একটা জিনিস খেয়াল করো, তার মানে তোমার পড়ে থাকছে এটা r এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এবার তোমার যেটা কনফিউশন হতেই পারে যে r এর থেকে বেশি মানে কি, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এই ধার থেকে বললে এইরকম একটা জায়গায় আসে, তাই না? আর উপর দিকে একটু কম হবে। কিন্তু এটাও আবার ঠিক কথা, এদিক থেকে আমি যদি এতটা ভাবি, আবার এদিক থেকে ওটা তো পৃথিবীর স্ফিয়ার, এদিক থেকে হলে কম হয়ে যাবে। সুতরাং ওইভাবে ভেবো না, শুধুমাত্র ম্যাথামেটিক্যালি প্রবলেমটা ভাববে যে উপর দিকে আর নিচের দিকে দুদিকেই আমি জি এর মান সমান চাইছি, তাহলে সেক্ষেত্রে এইচ এর মান কত হবে সেটা বার করতে দিয়েছে।